শিখুন যে কোনো আর্গুমেন্ট রাইটিং। এই শিরোনাম যখন আমরা দেখতে পাচ্ছি, তার মানে আমরা আজকে এমন একটা ফরম্যাট শিখবো যেটা দিয়ে আমরা যে কোনো আর্গুমেন্টেটিভ এসে বা যে কোনো আর্গুমেন্ট আমরা লিখতে পারবো। শুধু আর্গুমেন্টেটিভ এসের জন্যই যে এটা শিখতে হবে তা না, যে কোনো ধরনের লেখা লিখতে গেলে, বিশেষ করে কোনো এসে লিখতে গেলে আমাদেরকে অনেক সময় আর্গুমেন্টেটিভ ওয়েতে লিখতে হয়। আমরা আজকে শিখবো যে কিভাবে আর্গুমেন্টেটিভ ওয়েতে লিখতে হয়, মানে হাউ টু রাইট ইন অ্যান আর্গুমেন্টেটিভ ওয়ে। এই ফরম্যাটটাই আমরা আর কি শিখবো। তো একটি ফরম্যাট দিয়ে যে কোনো আর্গুমেন্ট রাইটিং এ আমরা একটা প্রথমে প্রশ্ন দেখে নিই। আমাদের তো একটা প্রশ্ন লাগবে। তো আমাদের প্রশ্নটা হচ্ছে, হোম ইজ দ্য বেস্ট স্কুল ফর চিলড্রেন। এরকম একটা স্টেটমেন্ট বা একটা বক্তব্য দেয়া থাকবে, একটা বাক্য দেয়া থাকবে, একটা কথা দেয়া থাকবে। আপনাকে সেই বক্তব্যটা নিয়ে লিখতে হবে। ধরেন কেউ বলেছে যে হোম ইজ দ্য বেস্ট স্কুল ফর চিলড্রেন, মানে বাচ্চাদের জন্য সবচেয়ে ভালো স্কুল হচ্ছে তার বাড়ি, তার গৃহ। এখন এমন হতে পারে আপনি এই বক্তব্যটাকে সমর্থন করেন, আবার এমন হতে পারে আপনি এই বক্তব্যটাকে সমর্থন করেন না, আবার এমনও হতে পারে আপনি উভয় পক্ষে আছেন, কখনো সমর্থন করবেন কখনো করবেন না। তার মানে যে কোনো একটা বিষয় নিয়ে আর্গুমেন্ট দেখা দিলে আমাদের কিন্তু তিন ভাবে পক্ষ নেয়ার সুযোগ আছে। একটা হলো আমরা হয় পক্ষে থাকব, আর একটা হচ্ছে আমরা বিপক্ষে যাব, অথবা আমরা দুই পক্ষ নিয়ে কথা বলবো। এছাড়া কিন্তু আর কোনো পক্ষ নেই। তো আমরা কখন কোনটা করব, এটা আপনারা ক্লাস করতে করতেই শিখে যাবেন যে কোন টপিকে আপনার পক্ষে থাকতে হবে আর কোন টপিকে আপনার বিপক্ষে থাকতে হবে। যেমন হ্যাঁ, এটা সত্য, বাচ্চাদের শিক্ষার জন্য তার গৃহ বা তার পরিবার সেটাই ভালো বিদ্যালয় হতে পারে, কিন্তু শুধু গৃহই হবে বেস্ট স্কুল এটা মনে হয় পুরোপুরি সঠিক না। কারণ ঘরে বসে সে অনেক কিছু শিখতে পারে, সে ভালো আচার আচরণ শিখতে পারে, সামাজিক বিভিন্ন মূল্যবোধ নৈতিকতার শিক্ষা সে পেতে পারে, গুরুজনদেরকে সম্মান করার বিষয়গুলো সে শিখতে পারে, আরো অনেক সামাজিক কিছু আচার রীতি শিখতে পারে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু স্কুলে যে আনুষ্ঠানিক শিক্ষাটা হয় এগুলো মনে হয় বাড়িতে সম্ভব না। বিশেষ করে যেমন স্কুলে অনেক ছেলে মেয়েদের সাথে তাকে একটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে হয়, এই প্রতিযোগিতা কিন্তু বাড়িতে হবে না। যার কারণে যদি সে প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে অভ্যস্ত না হয়, তাহলে তার ক্যারিয়ার জীবনে সে যখন কোনো কম্পিটিশনে যাবে তখন সে অংশগ্রহণ করার আগেই হেরে যেতে পারে। যার কারণে আমরা বলতে পারি না যে হোম হচ্ছে বেস্ট স্কুল। হ্যাঁ, হোম অবশ্যই গুড স্কুল, বাট আমরা এটাকে বেস্ট বলতে পারি না, স্কুলেরও প্রয়োজন আছে। তো এই আর্গুমেন্টটা আমরা লিখবো, বলছিলাম যে কোনো একটা ফরম্যাট দিয়েই আর্গুমেন্ট লেখা সম্ভব। তো আমরা এখন সেই ফরম্যাটটা একটু দেখে আসি। আচ্ছা, যেহেতু এটা একটা এসে মানে রচনা, সুতরাং যে কোনো এসে লেখার জন্য আমরা জানি প্রথমে একটা ইন্ট্রোডাকশন লাগে, সূচনা, তারপর বডিতে অনেকগুলো প্যারাগ্রাফস থাকবে, আর শেষে গিয়ে থাকবে কি কনক্লুশন। তো আমরা আগে শিখে নেই একটা আর্গুমেন্টেটিভ এসে লেখার জন্য ইন্ট্রোডাকশনটা আমরা কিভাবে বানাবো। হ্যাঁ, আমরা একটা ফরম্যাট দিয়ে শিখবো বলেছি, কিভাবে সেটা সম্ভব। সবাই আমার সাথে খাতায় লিখে নেবেন, অবশ্যই খাতায় লিখে নেবেন, তবে বুঝে বুঝে লিখবেন। আগে আমরা একটু দেখে নেই এখানে কি লেখা আছে। যে কোনো আর্গুমেন্ট লেখার সময় আমরা যে কাজটা করব সেটা হলো একটা ইন্ট্রোডাকশন লিখবো, আর এই ইন্ট্রোডাকশনটা আমরা এই ফরম্যাটটা দিয়ে লিখতে পারি। তো আমি এখানে কি লিখতে বলছি, আমি বলছি প্রথমে আমরা লিখবো দ্য অ্যাসারশন অথবা দ্য স্টেটমেন্ট দ্যাট। প্রশ্নে কিন্তু এরকম করে ইনভার্টেড কমার ভেতরে একটা অংশ দেয়া থাকবে, যেমন হোম ইজ দ্য বেস্ট স্কুল ফর চিলড্রেন দিয়ে বলছে ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, মানে তুমি এই বক্তব্যটা সমর্থন করো নাকি করো না। ক্লিয়ার ইওর ভিউ পয়েন্ট, তোমার মতামতটাকে স্পষ্ট করতে বলছে। আচ্ছা, তো আমরা যখন একটা ফরম্যাট ব্যবহার করে যে কোনো আর্গুমেন্ট লিখবো তখন আমাদের ইন্ট্রোডাকশনের ফরম্যাটটা হবে এরকম। কিরকম, আমরা আগে খাতায় লিখে নিব দ্য অ্যাসারশন বা দ্য স্টেটমেন্ট দ্যাট, দেওয়ার পরে ডট 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 রেখেছি, তার মানে প্রশ্নে ইনভার্টেড কমার ভেতরে যে অংশটুকু আছে আমরা সেই অংশটুকু এখানে বসাই দিব। তারপরে আমরা কি করব, তারপরে আমরা লিখব ইজ আ কন্ট্রোভার্সিয়াল ইস্যু।
আসলেই তো যে কোনো আর্গুমেন্টেটিভ টপিক তো একটা কন্ট্রোভার্সিয়াল ইস্যু। দ্যাট ক্যান বি ভিউড ফ্রম মাল্টিপল পার্সপেক্টিভস, যাকে বিভিন্ন দিক থেকে মূল্যায়ন করা যেতে পারে। তারপরে আমরা কি লিখবো? দেয়ার আর, মনোযোগ দিব সবাই, দেয়ার আর মোর অর লেস কনসিডারেবল রিজনস। মানে আমি এখানে অবলিক দিয়েছি, আচ্ছা, তার মানে আপনি যে কোনো একটা নেবেন। দেখি কি আছে, দেয়ার আর মোর অর লেস মানে কম অথবা বেশি কনসিডারেবল রিজনস ফর সাপোর্টিং অথবা অপোজিং দ্য স্টেটমেন্ট। খেয়াল করেন, আপনি যদি এমন মনে করেন যে এই টপিকটাকে আপনি সমর্থন করেন, তাহলে কিন্তু আপনাকে লিখতে হবে দেয়ার আর মোর কনসিডারেবল রিজনস ফর সাপোর্টিং দ্য স্টেটমেন্ট। মানে কি, এই বক্তব্যটাকে সমর্থন করার জন্য অনেক কারণ আছে, এভাবে আপনার লেখা উচিত। অথবা কথাটাকে আপনি ঘুরায় লিখতে পারেন এভাবে যে দেয়ার আর লেস কনসিডারেবল রিজনস ফর অপোজিং দ্য স্টেটমেন্ট। মানে কি, মানে এই বক্তব্যের বিরুদ্ধে যাওয়ার পিছনে আসলে তেমন কারণ নাই, অল্প কারণ। মানে আপনি সোজা কথাটাকে ঘুরেও বলতে পারেন, অর্থাৎ এই বক্তব্যকে সমর্থন করার পেছনে অনেক কারণ আছে, এইটা না বলে আমি বলতে পারি যে এই বক্তব্যের বিরোধিতা করার পেছনে যদি কারণ খোঁজেন তাহলে খুব কম কারণ আছে। কারণ প্রশ্ন হতে পারে কোনটা ভালো হয়, একটু ঘুরাই লিখলেই ভালো হয়। তার মানে আমি যদি এটাকে সমর্থন করি তাহলে আমি লিখব দেয়ার আর মোর কনসিডারেবল রিজনস ফর সাপোর্টিং দ্য স্টেটমেন্ট, অথবা আমি লিখব দেয়ার আর লেস কনসিডারেবল রিজনস ফর অপোজিং দ্য স্টেটমেন্ট। এখন এমন যদি হয় যে এই বক্তব্যটাকে আমি সমর্থন করি না, সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আমি লিখতে পারি দেয়ার আর মোর কনসিডারেবল রিজনস ফর অপোজিং দ্য স্টেটমেন্ট। অথবা আপনি এটাকে ঘুরায় আরো সুন্দর করে বলতে পারেন দেয়ার আর লেস কনসিডারেবল রিজনস ফর সাপোর্টিং দ্য স্টেটমেন্ট। মানে স্টেটমেন্টটাকে সমর্থন করার কারণ কম আছে। কাউকে সরাসরি যদি বলেন তুমি ভুল, এটা না বলে অন্যভাবে ভুলে বলতে পারি, আমরা অন্যভাবে বলতে পারি যে তুমি এই মুহূর্তে ঠিক জায়গায় নাই, সেটা বরং ভালো শোনায় তুলনামূলক সরাসরি কাউকে ভুল বলার চেয়ে। তাহলে এভাবে আমরা লিখব। আর যদি এমন হয় যে এটা এমন একটা টপিক যে আপনি সরাসরি সাপোর্টও করতে পারতেছেন না আবার অপোজও করতে পারতেছেন না, তখন আপনি লিখবেন দেয়ার আর মোর or less considerable reasons for supporting or opposing the statement. তাহলে আমরা কি শিখলাম আরেকবার বুঝি। যদি আমি এমন কোন একটা টপিক থাকে যেটাকে আমি সমর্থন করি, তখন আমি লিখব there are more considerable reasons for supporting the statement, অথবা ঘুরাই বলতে পারি there are less considerable reasons for opposing the statement। আর যদি এমন হয় যে আমি এটার সমর্থন করি না, তাহলে আমি বলতে পারি there are more considerable reasons for opposing the statement, অথবা বলতে পারি ঘুরায় there are less considerable reasons, কম কারণ আছে for supporting the statement, স্টেটমেন্টকে সাপোর্ট করার কারণ কম। আর যদি এমন হয় যে আমি সরাসরি সাপোর্ট কিংবা সরাসরি অপোজ করতে পারতেছি না, তখন আমরা জাস্ট অর লিখব there are more or less considerable reasons। অর না দিয়ে আপনি অ্যান্ডও দিতে পারেন there are more and less considerable reasons for supporting and opposing the statement, দুইভাবে লেখা যেতে পারে। আমাদের বুঝে গেছে। আচ্ছা, এটুকু লেখার পরে আমরা কি করব? আমরা লিখব however, তবে I consider that, আমি মনে করি যে, মনে করার ইংলিশ থিঙ্ক, বাট আর্গুমেন্টের ক্ষেত্রে কনসিডার লিখলে ভালো হয়। আচ্ছা, I consider that, আমি মনে করি যে the statement is, মানে এই বক্তব্যটা হলো। এখন যদি আপনি মনে করেন যে এই বক্তব্যটা সমর্থন করার মতো, তাহলে আপনি লিখবেন অ্যাকসেপ্টেবল। আর যদি আপনার মনে হয় যে না এই বক্তব্য আপনি মানেন না, তখন আপনি লিখবেন আনঅ্যাকসেপ্টেবল। আর যদি আপনার মনে হয় যে না কিছুটা সমর্থন করার মতো আবার কিছুটা অপোজ করার মতো, তখন আপনি লিখবেন পার্শিয়ালি অথবা পার্টলি অ্যাকসেপ্টেবল অ্যান্ড পার্শিয়ালি বা পার্টলি আনঅ্যাকসেপ্টেবল। ওকে, লিখলাম। তারপরে আমরা লিখব আই এম প্রোভাইডিং মাই পয়েন্টস অফ ভিউ কনসিডারিং আর্গুমেন্টস অ্যান্ড কাউন্টার আর্গুমেন্টস। তার মানে আমি আমার যুক্তি এবং পাল্টা যুক্তি দিয়ে আমি আমার মতামতটাকে, এখানে দর্শনটাকে তুলে ধরার চেষ্টা করতেছি বা তুলে ধরছি। এইভাবে
এই ফরম্যাটটা দিয়ে যে কোনো ধরনের আর্গুমেন্টেটিভ এসে যদি পরীক্ষায় আসে তাহলে আপনারা কিন্তু ইন্ট্রোডাকশনটা দারুণভাবে এই ফরম্যাট দিয়ে লিখতে পারবেন। তাহলে এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ হলো আমরা এই শূন্য স্থানটা পূরণ করব প্রশ্ন থেকে, এবং আমরা আজকে এখনই এই মুহূর্তেই হাতে কলমে একটা ইন্ট্রোডাকশন লিখব। একদমই আলসেমি করা যাবে না। মনে রাখবেন, আপনি যখন প্রিলিমিনারি প্রস্তুতি নেবেন তখন আপনি আলসেমি করে করে প্রস্তুতি নিলেও নিতে পারেন, বাট যখন আপনি রিটেনের জন্য প্রিপারেশন নেবেন তখন কিন্তু আপনাকে প্রিলির থেকে 4-5 গুণ বেশি সিরিয়াস হয়ে থাকতে হবে। তাহলে চলেন আমরা সবাই লিখে ফেলি। আমি জানি অনেকেই নিজেদেরকে ভাবে বুদ্ধিমান, ভাবে যে না টিচার লিখতে বলছে বাট আমি লিখবো না, আমি না লিখেই পারবো। এই বুদ্ধিমানরা পরীক্ষায় একটু খারাপই করে, এটা ইতিহাস বলে আর কি। তো আমরা এখন লিখবো সবাই দ্য অ্যাসারশন। এখানে আপনি অ্যাসারশন না লিখে এটাও লিখতে পারেন দ্য স্টেটমেন্ট। লিখে ফেলেন সবাই দ্য স্টেটমেন্ট দ্যাট। আমি এই জায়গায় এই প্রশ্নের মধ্যে ইনভার্টেড কমার যে অংশটুকু আছে সেটা লিখব। তার মানে হোম, ক্যাপিটাল এটারই শুরু করব, ইনভার্টেড কমার পর ক্যাপিটালই হবে। হ্যাঁ, হোম ইজ দ্য বেস্ট স্কুল ফর চিলড্রেন। এরপর আমি কিন্তু ইনভার্টেড কমা রাখবো। হ্যাঁ, আমাকে ইনভার্টেড কমাও রাখতে হবে এর ভিতরেই। তাহলে আমরা কি লিখলাম? দ্য স্টেটমেন্ট দ্যাট হোম ইজ দ্য বেস্ট স্কুল ফর চিলড্রেন। এবার ইজ দ্য কন্ট্রোভার্সিয়াল ইস্যু, এগুলো লিখে যাব আমরা। দ্যাট ক্যান বি ভিউড ফ্রম মাল্টিপল পার্সপেক্টিভস। এরপরে দেয়ার আর, আমরা এখান থেকে একটু অন্যভাবে লিখে নেই, যেহেতু আমরা এটাকে সরাসরি সমর্থন করতে পারতেছি না আবার অপোজও করতে পারতেছি না, তাই আমরা লিখব দেয়ার আর মোর অর। এই অবলিকের জায়গায় আপনারা অর লিখবেন। দেয়ার আর মোর অর লেস কনসিডারেবল রিজনস ফর সাপোর্টিং অর অপোজিং দ্য স্টেটমেন্ট। লিখে ফেলেন there are more or less considerable reasons for supporting or opposing the statement. এরপর লিখব however, এখানে but না লিখে however দিলে ভালো হয়। হ্যাঁ, however I consider that the statement is, আমরা এই টপিকের প্রেক্ষাপটে আমরা এইটা লিখতে পারবো না। এই টপিকের প্রেক্ষাপটে আমাকে লিখতে হবে the statement is partially acceptable and partially unacceptable. তারপর I am providing my points of view considering arguments and counter arguments. হয়ে গেল আমার ইন্ট্রোডাকশন। কত চমৎকার ভাবে। এবার আমরা দেখে নেই এটার অর্থ কি আসে। The statement that home is the best school for children, শিশুদের জন্য সবচেয়ে ভালো বিদ্যালয় হচ্ছে হোম বা গৃহ, এই বক্তব্যটি ইজ আ কন্ট্রোভার্সিয়াল ইস্যু। এটা একটা বিপরীতার্থক একটা বিষয়। দ্যাট ক্যান বি ভিউড ফ্রম মাল্টিপল পার্সপেক্টিভ, যাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা যেতে পারে। দেয়ার আর মোর অর লেস কনসিডারেবল রিজনস ফর সাপোর্টিং অর অপোজিং দ্য স্টেটমেন্ট, এই বক্তব্যটি সমর্থন করা কিংবা এর বিরুদ্ধে যাওয়ার পেছনে কম বেশি বেশ কারণ আছে। However, তবে I consider that, আমি মনে করি যে the statement is partially acceptable and partially unacceptable, এই বক্তব্যটি কিছুটা দিক থেকে গ্রহণযোগ্য আবার কিছু দিক থেকে গ্রহণযোগ্য না। I am providing my points of view, আচ্ছা আমি আমার ভাবার মতো যে বিষয়গুলো সেগুলো সরবরাহ করতেছি, কনসিডারিং বিবেচনা করে, আর্গুমেন্টস অ্যান্ড কাউন্টার আর্গুমেন্টস, মানে আমার যুক্তি, এবং আমি যখন যুক্তি দিব তখন বিপরীত পক্ষ আমাকে যে পাল্টা যুক্তিগুলো দিতে পারে সেই যুক্তি আর পাল্টা যুক্তি বিবেচনা করে আমি আমার মতামতটা এখানে ব্যক্ত করতেছি। তো আমরা এভাবে যে কোনো আর্গুমেন্টেটিভ এসের ইন্ট্রোডাকশনটা লিখে দিব খাতায় চমৎকারভাবে। মাথায় রাখবেন, যে কোনো এসে হোক সেটা ন্যারেটিভ এসে কিংবা আর্গুমেন্টেটিভ এসে, ইন্ট্রোডাকশন যদি সুন্দর না হয় আপনি বডিতে যাই লিখেন পরীক্ষকের সেগুলো নজরে নাও পড়তে পারে। কারণ কথা আছে, আগে দর্শনধারী পরে গুণ বিচারী। সুতরাং ইন্ট্রো এভাবে লিখতে হবে। ভালো কথা।
এভাবেই যে ইন্ট্রোডাকশন লিখতে হবে, এটাই যে সাংবিধানিক নিয়ম, এটা আমি কখনোই বলবো না। মূলত যারা ফ্রি হ্যান্ডের জগতে নতুন, মানে আপনারা যারা নতুন, তাদেরকে আর্গুমেন্টেটিভ এসে লেখার হাতে খড়ি দেওয়ার জন্য আমি এই ফরম্যাটটি নিজে নিজে তৈরি করেছি, যেন আপনারা এখান থেকে লেখার সাহস পান। ডে বাই ডে আমাদের কোর্স চলবে, অনেক ক্লাস করবেন, আপনারা যখন আরো দক্ষ হবেন তখন আপনারা এর থেকেও আরো অনেক সুন্দর করে ইন্ট্রোডাকশন লিখতে পারবেন, এবং সেই অ্যাডভান্স কৌশলও ইনশাল্লাহ আমি দেখাবো। আমাকে একটু নিশ্চিত করেন, সবার কি লেখা শেষ হলো? ওকে, অন্তত একজন লিখবেন, হ্যাঁ, যে ক্লাস শেষে আমাকে একটু পড়ে শোনাতে পারবেন। আমি জানি তারপরে অনেকে লিখবে না, তারপর অন্তত একজন লিখবেন যে ক্লাস শেষে আমাকে শোনাতে পারবেন। আচ্ছা, আব্দুল খালেক, অবশ্যই লিখতে হবে তোমাকে। আচ্ছা, এবার আমরা ইন্ট্রো শেষ করার পর আমরা এখন যাব আমাদের আর্গুমেন্ট এবং কাউন্টার আর্গুমেন্ট দেখাতে। আমরা এখন যুক্তি দিয়ে প্রমাণ করব যে ভাই দেখো, তুমি বলেছো হোম বেস্ট স্কুল, বাট হোম বেস্ট স্কুল না, হোম একটা স্কুল, বাট স্কুলের প্রয়োজনও আছে। আচ্ছা, এটাকে আমরা প্রমাণ করে দিব, বিভিন্ন যুক্তি তথ্য দিয়েও প্রমাণ করে দিব। সেটা কিভাবে প্রমাণ করতে হয় আমরা একটু দেখে নিয়ে আসি পরের পেজে গিয়ে। ওকে, তার মানে ইন্ট্রোডাকশন যখন শেষ হয়ে গেল, এখন আমাদের কাজ হলো বডি প্যারাগ্রাফ গুলো লেখা। হ্যাঁ, আমরা এখন বডি প্যারাগ্রাফ গুলো লিখব। আচ্ছা, তো বডি প্যারাগ্রাফ 1 এটা আপনাদেরকে লিখতে হবে না, শুধু আমি দিয়েছি বোঝার জন্য। বডি প্যারাগ্রাফ 1 লিখতে হবে না। এখন আমরা লিখব ফার্স্টলি, প্রথমত। আচ্ছা, ফার্স্টলি, ওকে, ফার্স্টলি লিখে এখানে ডট ডট ডট, আবার অলদো লিখে ডট ডট ডট। তার মানে কি? এর মানে হলো আমরা এভাবেই কন্ট্রোভার্সিয়াল ওয়েতে লিখব। ধরেন আমরা বলি না, ছেলে ভালো যদিও একটু মদ্যপান করে, তার মানে এভাবেই কিন্তু আর্গুমেন্ট লিখতে হয়। হ্যাঁ, ছেলে ভালো যদিও বা কিন্তু মদ পান করে। কি বুঝলেন? ছেলে ভালো বললাম, আবার বললাম মদও পান করে। এভাবে আপনার মতামত ব্যক্ত করতে হবে। মানে আপনি সরাসরি কাউকে কষ্ট দিবেন না, প্রশংসাও করবেন, তার সমালোচনাও করবেন। শুধু যে অন্যের সমালোচনা করবেন তা না, আপনি আপনার সাইডে যদি কোনো সমালোচনা করার মতো বিষয় থাকে আপনি সেটারও সমালোচনা করবেন। অর্থাৎ আপনি যে দলটার পক্ষ নিয়েছেন ওই দলের যদি কোনো দুর্বল দিক থাকে, সমালোচনা করার মতো দিক থাকে, সেটাও কিন্তু আপনাকে আলোচনায় আনতে হবে। আর্গুমেন্ট মানে ওই বাংলাদেশের রাজনীতির মতো যে আমি যে দল করি অন্ধভাবে সেই দলকে বিশ্বাস করা না। আর্গুমেন্ট মানে আপনি আপনার দলকে তো সমর্থন করবেনই, আপনার দলের কোনো দুর্বল দিক থাকলে, খারাপ দিক থাকলে আপনি সেটাও তুলে ধরবেন, তাহলে পরীক্ষায় ভালো মার্কস পাবেন। আচ্ছা, তাহলে আমরা একটু দেখে আসি। আমাদের একটু বোর্ডটা আমরা অফ হয়ে গেছে, আবার অন হবে। তাহলে আমরা কি আছে প্রথমে? ফার্স্টলি, প্রথমত, তারপর অলদো হচ্ছে যদিও। এখন আমাকে বলেন আমরা এমন দুইটা যুক্তি কি দিতে পারি? প্রথমত, যে কেউ, আমাদের এখানে বিষয়টা হলো হোম হচ্ছে বেস্ট স্কুল, হোম বেস্ট স্কুল, আর আমরা এই বক্তব্যটাকে পুরোপুরি সমর্থন করি নাই। তাহলে এই প্রেক্ষাপটে এখানে কি বলা যেতে পারে? কারো আইডিয়া আছে? বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় পিছিয়ে পড়বে, প্রথম কারণ হিসেবে লিখতে পারবো কিনা? আচ্ছা, ওকে, যে একটা আইডিয়া দিয়েছেন, ধন্যবাদ। আপনারা এভাবে লিখতে পারেন। প্রথমত, আচ্ছা, আপনারা একটু পরে লেখা শুরু করেন। হ্যাঁ, কাটাকাটি হতে পারে। আ চাইল্ড, একজন শিশুর, গ্রোয়িং আপ, বেড়ে ওঠা, at its early age, শৈশবে তার বেড়ে ওঠাটা is spent, লিখতে পারেন এখন, ব্যয় হয়
at its, চাইল্ডের পরিবর্তে প্রোনাউন হিসেবে আমরা ইট লিখব, its home with its family members, তার পরিবারের সদস্যদের সাথে। where, যেখানে দে মানে ওই ফ্যামিলি মেম্বার্সরা, তারা টিচ শেখায় দ্য চাইল্ড, ওই শিশুকে। কি শেখায়? গুড ম্যানার্স, ভালো আচরণ, সোশ্যাল রিচুয়ালস, সামাজিক রীতিনীতি, নর্মস, ভ্যালুস, ডিফারেন্স বিটুইন গুড অ্যান্ড ব্যাড, ভালো আর মন্দের মধ্যে পার্থক্য, এগুলো শেখায়। and all kinds of pre-school lessons, মানে স্কুলে যাওয়ার আগে যে বিষয়গুলো দরকার সেগুলো পরিবার কিন্তু শেখায়। lessons and strategies, এবং কৌশলগুলো শেখায়। দেখেন, আমরা কিন্তু এটা স্বীকার করলাম যে হ্যাঁ, এটা সত্য, একজন শিশুর শৈশবে বেড়ে ওঠাটা ব্যয় হয় বা কেটে যায় বাড়িতেই এবং তার পরিবারের সদস্যদের সাথে, যেখানে তারা মানে পরিবারের সদস্যরা টিচ দ্য চাইল্ড, ওই শিশুকে শেখায় গুড ম্যানার্স, ভালো আচরণ, সোশ্যাল রিচুয়ালস, সামাজিক রীতিনীতি, নর্মস, ভ্যালুস, আরো যেগুলো আছে ভালো মন্দের পার্থক্য, এবং সকল ধরনের মানে স্কুলে যাওয়ার আগে যা কিছু শিখতে হয় সবকিছুই কিন্তু হোম থেকেই সে শেখে, এতে কোনো সন্দেহ নেই। এটা কিন্তু একটা সেন্টেন্স। হ্যাঁ, আচ্ছা, এবার এই সেন্টেন্সটা এখনো শেষ হয় নাই। এই সেন্টেন্সে আমরা যুক্ত করে দিলাম অলদো, যদিও ফর্মাল এডুকেশন মানে আনুষ্ঠানিক শিক্ষা ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য চাইল্ডস হোম, যদিও আনুষ্ঠানিক শিক্ষাটা ওই শিশুর বাড়িতে অনুপস্থিত, মানে আনুষ্ঠানিক শিক্ষাটা কিন্তু তার বাড়িতে হবে না, কারণ হোম তো একটা ফর্মাল প্লেস না, ইনফর্মাল প্লেস, সুতরাং ফর্মাল এডুকেশন সেখানে থাকবে না, এটাই স্বাভাবিক। দেখছেন মানে কিভাবে অন্য পক্ষকে দুর্বল করতে হয়? সবই সত্য, সামাজিক রীতিনীতি, মূল্যবোধ সব কিছু বাড়িতেই শেখে, কিন্তু ফর্মাল এডুকেশন যেটা আসলে এডুকেশন যেটা দরকার সেটা কিন্তু গৃহে অনুপস্থিত। এভাবে আমরা ফার্স্টলি লেখার পর আমরা যে কোনো একটা সাইড বিষয়ে বর্ণনা করব, তারপর অলদো দিয়ে আমরা বিপরীত সাইডের একটা তথ্য লিখে দিব। এবং আমাদেরকে মাথায় রাখতে হবে, আমি যতই আলোচনা করি না কেন শেষে আমি প্রমাণ করে দিব যে হোম শুধু না, একাডেমিক স্কুলেরও দরকার আছে। ওইটা প্রমাণ যেন আপনি করতে পারেন সেই হিসেবে আপনাকে আলোচনা এগিয়ে নিতে হবে। তো এটা লেখার পর আমরা এখন শেষে লিখতে পারি যে সো, তাই সুতরাং বিসাইডস হোম,
মানে গৃহের পাশাপাশি চিলড্রেন বাচ্চাদের বা শিশুদের নিড প্রয়োজন আছে স্কুলস বিদ্যালয়ের or formal education আনুষ্ঠানিক শিক্ষা কোথায় at schools বিদ্যালয়ে। সো আমরা আমাদের একটা লজিক চমৎকারভাবে প্রমাণ করে দিলাম। পুরো ক্লাসটা ধৈর্য নিয়ে করেন, আশা করি বুঝবেন, অনেক ভালো বুঝবেন, বাট পুরো ক্লাসটা আগে দেখেন। এভাবে আমার একটা প্যারা লেখা হয়ে গেল। এটাই কি শেষ? না, আরো অনেকভাবে লেখা যায়। বললাম না আজকে আমাদের প্রথম ক্লাস, আমরা প্রথম আর্গুমেন্ট শিখতেছি, সুতরাং আমরা আরো ক্লাসে আরো অ্যাডভান্স লেভেল শিখব। আজকে যতটুকু শেখাচ্ছি এটা দিয়ে অন্তত আর্গুমেন্টের জগতে আপনি স্মুথলি প্রবেশ করতে পারবেন। তাহলে আমি এটা মুছে দিচ্ছি। এখন আমাদের প্রথম প্যারাটুকু হয়ে গেল। ওকে, দ্বিতীয় প্যারাতে গিয়ে আমরা আরো একটা পয়েন্ট সম্পর্কে লিখব। তাহলে আমরা একটা পয়েন্ট দিয়ে কি প্রমাণ করলাম যে আর্লি এইজে আমাদের যে আর্লি এডুকেশনটুকু দরকার ওইটা আমরা বাড়িতে পাই, বাচ্চারা পায়, ঠিক আছে, কিন্তু ফর্মাল এডুকেশনটা বাড়িতে নাই, এর জন্য স্কুল দরকার আছে। ওকে, এভাবে কয়েকটা যুক্তি আপনাকে দিতে হবে, 3 থেকে 4টা। এবার আমরা আরেকটা যুক্তি এখানে দিব। ওকে, আমরা এখানে কি লিখতে পারি? আবার হোম সম্পর্কে আমরা একটা বিষয় লিখে ফেলবো। আচ্ছা, সেটা কি লিখবো? সেকেন্ডলি দ্বিতীয়ত চিলড্রেন মানে শিশুরা, বাচ্চারা can easily learn anything যে কোনো কিছু শিখতে পারে without fear অথবা fearlessly নির্ভয়ে শিখতে পারে from their families বা ফ্যামিলি মেম্বার, তাদের পরিবার থেকে তারা নির্ভয়ে যে কোনো কিছু সহজে শিখতে পারে। whereas যেখানে পার্থক্য বোঝাতে আমরা এইভাবে whereas লিখি। হ্যাঁ, whereas যেখানে schools or formal places may seem মনে হতে পারে, আমরা এই কথাটা একটু অন্যভাবে লিখি, প্লিজ একটু কারেকশন করবেন। হ্যাঁ, whereas schools or formal places এটা আমরা এইভাবে না লিখি, একটু আরো ভাবে সহজ করে লিখতে পারি। একটু আমরা লিখবো এইভাবে, whereas যেখানে children may face challenges যেখানে বাচ্চারা চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে to learn anything at formal places like schools স্কুলের মতো আনুষ্ঠানিক স্থানে তারা যে কোনো কিছু শিখতে তাদের জন্য চ্যালেঞ্জিং হতেও পারে বা চ্যালেঞ্জের মুখোমুখি হতেও পারে, সম্ভাবনা আছে, আমরা শিওর না। আচ্ছা, তার মানে এখানে আমরা কিন্তু গৃহকেই জয়ী করে দিলাম যে হ্যাঁ এরা নির্ভয়ে বাড়িতে অনেক কিছুই শিখতে পারে, যেখানে তারা ফর্মাল প্লেসগুলোতে গিয়ে শিখতে গিয়ে কিছুটা চ্যালেঞ্জের বা সমস্যার মুখোমুখি বা হেজিটেশনের মুখোমুখি হলেও হতে পারে। আচ্ছা, দিয়ে আমরা একটা সেন্টেন্স দিলাম, ফুল স্টপ। এটা এখন আমরা লিখছি কনভার্সলি বিপরীত পক্ষে, মানে অন দ্য আদার হ্যান্ড। এটা সবাই লিখে, আমরাও লিখবো, তবে আমরা এখানে লিখলাম কনভার্সলি বিপরীত পক্ষে। তাহলে যেহেতু আমি হোম দিয়ে শুরু করছি, এখন নিশ্চয় আমি স্কুল দিয়ে কিছু লিখবো, এটাই স্বাভাবিক। আচ্ছা,
বিপরীত পক্ষে schools are not just places for education. বিদ্যালয়গুলো শুধু for learning academic lessons, শুধু একাডেমিক কোনো পাঠ শেখার স্থানই না। মানে বিদ্যালয়গুলো শুধু একাডেমিক পড়ালেখা করার জায়গা না, শুধুই না, রেদার বরং, বা আপনি লিখতে পারেন বাট অলসো। তাহলে বলতে পারেন নট অনলি লিখলাম না, যে এই যে জাস্টই নট অনলির কাজ করছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি রেদার অথবা বাট অলসো, যে কোনো একটা, বরং। children learn, এরা শেখে কালচারাল ডাইভার্সিটি, সাংস্কৃতিক বৈচিত্র্য, কমা চিহ্ন দিয়ে পাবলিক স্পেসেস দিয়ে দেব, কমা চিহ্ন দিয়ে প্রেজেন্টেশনস, তারা বিভিন্ন উপস্থাপনের বিষয়গুলো শেখে। লিডারশিপ, নেতৃত্বটাও তারা শেখে। ডিউটিস টুয়ার্ডস দ্য কান্ট্রি, দেশের প্রতি কর্তব্যটাও তারা সেখানে শেখে। and so on, আরো অনেক কিছু তারা শেখে। which are, যা essential, আবশ্যকীয়, for their professional life, ফিউচার প্রফেশনাল লাইফ, হ্যাঁ, তাদের ভবিষ্যৎ পেশাগত জীবনের জন্য, প্রফেশনাল লাইফ, লাইফস লিখতে হবে না, লাইফ। তাহলে আমরা এখানে কাউকে ছোট করে দেখতেছি না। আসলে আর্গুমেন্ট লেখার সময় আমাদের কাজ দলকানা হয়ে বক্তব্য দেয়া না, আমাদের কাজ হলো একজন প্রতিবেদকের ন্যায় উভয় দিকের ঘটনাকে তুলে ধরা। তবে এর মধ্য দিয়েই আমি কোনো একটা পক্ষকে এগিয়ে রাখবো, এটাই চ্যালেঞ্জিং। তাহলে আমরা কি লিখেছি, পুরোটা একটু পড়ি। চিলড্রেন ক্যান ইজিলি লার্ন এনিথিং ফিয়ারলেসলি ফ্রম দেয়ার ফ্যামিলিজ, শিশুরা তাদের পরিবারগুলো থেকে নির্ভয়ে যে কোনো কিছু শিখতে পারে। whereas যেখানে চিলড্রেন মে ফেস চ্যালেঞ্জেস টু লার্ন এনিথিং অ্যাট ফর্মাল প্লেসেস লাইক স্কুল, যেখানে ছেলেমেয়েরা স্কুলের মতো আনুষ্ঠানিক স্থান থেকে কোনো কিছু শিখতে গিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হলেও হতে পারে। কনভার্সলি, বিপরীত পক্ষে, স্কুলস আর নট জাস্ট প্লেসেস ফর লার্নিং একাডেমিক লেসনস, স্কুল শুধু পাঠ্য বিষয় শেখার জায়গা না, রাদার বরং চিলড্রেন লার্ন, বাচ্চারা শেখে কালচারাল ডাইভার্সিটি, সাংস্কৃতিক বৈচিত্র্য শেখে, অনেক বাচ্চাদের কাছ থেকে সাংস্কৃতিক বৈচিত্র্য শেখে, পাবলিক স্পিচটা তারা শেখে, তারা প্রেজেন্টেশনটা শেখে, তারা নেতৃত্বটা শেখে, তারা দেশের প্রতি কর্তব্য সম্পর্কে জানে, অ্যান্ড সো অন, এবং আরো অনেক কিছু, হুইচ আর এসেনশিয়াল ফর দেয়ার ফিউচার প্রফেশনাল লাইফ, যা তাদের পরবর্তী পেশাগত জীবনের জন্য আবশ্যকীয়। আমি এমন এক জায়গায় গিয়ে কবিকে আটকায় দিব, কবি যেখানে নীরব হয়ে যাবে। শেষের বাক্যটাই হচ্ছে কবিকে নীরব করে দেওয়ার মতো একটা পয়েন্ট, যে ভাইয়া ঠিক আছে তোমার কথা মানলাম,
হোমই বেস্ট প্লেস ফর এডুকেশন বাচ্চাদের জন্য, কিন্তু বলো এই বাচ্চাদেরকে তো ভবিষ্যতে একটা প্রফেশনাল লাইফ পার করতে হবে, বাট সেই প্রফেশনাল লাইফের জন্য তাকে তো প্রস্তুত করতে পারবে না তার পরিবার। সুতরাং তোমাকে মানতেই হবে যে হোমকে বেস্ট স্কুল বলার সুযোগ নেই, হোম প্রি স্কুল হতে পারে, বাট একাডেমিক স্কুলের প্রয়োজন আছে। ঝগড়া করবেন না, চিল্লাবেনও না, এমন কিছু পয়েন্ট আপনি ড্রপ করবেন, এমন কিছু মেসেজ ড্রপ করবেন যা দেখে আপনার বিপরীত পক্ষ যেন মেনে নেয় যে না, ইউ আর রাইট বস। এটা চিল্লাই হবে না, সেন্টেন্সে কথা হবে। সো আমরা দ্বিতীয় প্যারাটাও লিখলাম। এরকম কয়টা প্যারা আমরা লিখবো না, কমপক্ষে 2টা প্যারা, 2 থেকে 4টা প্যারাগ্রাফ লিখবেন। আচ্ছা দেখি আমরা আরো একটা প্যারাগ্রাফ লেখার চেষ্টা করি। আমার বিশ্বাস এটা আপনাদের লেখা হয়ে গেছে, আমি এটা মুছে দিচ্ছি এখন। থার্ডলি, তৃতীয়ত। আচ্ছা থার্ডলি বা তৃতীয়ত আমরা এখানে আরো একটা পয়েন্ট তুলে ধরার চেষ্টা করব। আচ্ছা এতক্ষণ ধরে আমরা প্রতিটা প্যারাগ্রাফে হোম দিয়ে শুরু করেছি, মানে হোমের বর্ণনা দিচ্ছি। মাঝে মাঝে আপনি একটু উল্টা করে লিখতে পারেন। আমরা 2টা প্যারাগ্রাফে হোম দিয়ে শুরু করছি, স্কুল দিয়ে শেষ করছি। এখন আমরা একটু ভেরিয়েশন আনার জন্য স্কুল দিয়ে শুরু করতে পারি, তারপরে আমরা হোম রাখতে পারি। এভাবে একটু ভেরিয়েশন আনলে পাঠকের পড়তে ভাল লাগে, শান্তি লাগে। বুঝতে পারছেন? তো আমরা এখন প্রথমে স্কুলের বর্ণনা করি, তারপরে আমরা হোমের বর্ণনা করব। আচ্ছা ধরেন আমরা এখানে লিখে দিলাম থার্ডলি, চিলড্রেন। আচ্ছা ওয়েট একটু প্লিজ, পরে আমরা থার্ডলি লিখবো। থার্ডলি স্কুলস, কমন নাউন কি প্লুরাল ফর্ম করব। স্কুলস হেল্প চিলড্রেন, বাচ্চাদেরকে সাহায্য করে। খেয়াল করেন, টু grow their adaptability, মানে অ্যাডাপ্টেবিলিটি। এই টুটাকে কেটে দিবেন। হ্যাঁ আমি লিখলাম কেন, জাস্ট ভুলটা বোঝানোর জন্য। হেল্পের পরে টু উজ্জ্ব রাখতে হয়, মানে বেয়ার ইনফিনিটিভ হবে। তাহলে স্কুলস হেল্প চিলড্রেন গ্রো দেয়ার অ্যাডাপ্টেবিলিটি, মানে বিদ্যালয়ে বাচ্চাদের অ্যাডাপ্টেবিলিটি বা কোনো কিছুর সাথে খাপ খাওয়ানোর যে একটা সক্ষমতা, এটাকে গ্রো করে, মানে বৃদ্ধি করে। কিসের মাধ্যমে? বাই অথবা থ্রু, মধ্য দিয়ে। কিসের মধ্য দিয়ে? থ্রু মেনি কম্পিটিশনস, প্রতিযোগিতা, এক্সামস, debate, কুইজেস, এগুলোর মধ্য দিয়ে তার অ্যাডাপ্টেবিলিটি বৃদ্ধি করে। কে? স্কুল। এটা বৃদ্ধি করতে সাহায্য করে। আচ্ছা এটা সেমিকোলন চিহ্ন দিয়ে লিখবো, অ্যান্ড এবং চিলড্রেন, বাচ্চাদেরকে বা বাচ্চারা লার্ন, শেখে, হাউ টু কম্পিট উইথ আদার্স, কিভাবে অন্যদের সাথে প্রতিযোগিতা করতে হয়। হাউ টু কিপ পেস উইথ এনি চেঞ্জিং সিচুয়েশন, যে কোনো পরিবর্তনশীল বা পরিবর্তিত প্রেক্ষাপটের সাথে কিভাবে তাল মিলিয়ে চলতে হয়। হাউ টু লিড,
কিভাবে নেতৃত্ব দিতে হয়। হু ইজ যা মেক দেম ম্যাচিউর, যা তাদেরকে পরিপক্ক করে। এখানে মেক্স লিখি নাই, মেক লিখেছি, কারণ হুইজ দ্বারা আমি এই সবগুলোকে বোঝাচ্ছি, সবগুলোই তার অ্যান্টিসিডেন্ট। দেখেন কি সুন্দর একটা পয়েন্ট হয়েছে। থার্ডলি, schools help children grow their adaptability through many competitions, exams, debates, quizzes, and children learn how to compete with others, how to keep pace with any changing situation, how to lead, which make them mature. এখন একটা পয়েন্ট আছে দেখেন, on the other hand, মানে বিপরীত পক্ষে, we cannot deny the point that, এটা আপনারা লিখবেন, আমরা এই পয়েন্টটাকে অস্বীকার করতে পারি না। তার মানে এখন অস্বীকার করতে পারেন না এমন একটা পয়েন্ট আপনাকে লিখতে হবে। মানে কি? মানে হলো যে নিশ্চয় আমরা স্কুল নিয়ে যেহেতু কথা বলেছি, এখন আমাদেরকে হোম নিয়ে কথা বলতে হবে। স্কুল নিয়ে যেহেতু আমরা কথা বলেছি, এখন আমাদেরকে হোম নিয়ে কথা বলতে হবে। তার মানে হোমের এমন একটা বিষয় যেটা আমরা আসলে অস্বীকার করতে পারি না, এমন একটা অবদান যেটা আমরা আসলে অস্বীকার করতে পারি না, এমন কিছু লিখতে হবে। তার মানে কি, যদি আপনি শুরুটা করতেন হোম দিয়ে, তাহলে আপনি এখানে স্কুলের কোনো একটা বিষয় যেটা অস্বীকার করতে পারেন না সেটা আপনাকে লিখতে হতো, অর্থাৎ কন্ট্রোভার্সিয়াল হবে, দুইটা সাইডে থাকবে প্যারাতে। তাহলে আমরা বলতে পারি, অন দ্য আদার হ্যান্ড উই ক্যান নট ডিনাই দ্য পয়েন্ট দ্যাট, আমরা এই বিষয়টা অস্বীকার করতে পারি না যে হোম, এটাকে আমরা নাউন ধরি তাহলে আমরা লিখবো হোমস, কারণ কমন নাউন প্লুরাল হবে। হোমস প্রিপেয়ার চিলড্রেন, শিশুদেরকে প্রস্তুত করে। হোমস প্রিপেয়ার চিলড্রেন। হোমস প্রিপেয়ার চিলড্রেন, তার মানে হোম শিশুদেরকে প্রস্তুত করে। ওকে ফাইন, কিসের জন্য প্রস্তুত করে বা কি করতে প্রস্তুত করে আমরা সেটা লিখবো। প্রিপেয়ার চিলড্রেন টু টেক ফর্মাল এডুকেশন, স্কুল থেকে যে বাচ্চারা ফর্মাল এডুকেশনটা গ্রহণ করবে, এটা গ্রহণ করার জন্য প্রস্তুত করে কে? হোম। হোম বাচ্চাদেরকে এটা প্রস্তুত করে তারপরে তো স্কুলে পাঠায় দেয়। নিশ্চয় কোনো বাচ্চা মানে এই একটা পূর্ব প্রস্তুতি ছাড়াই স্কুলে যায় না, স্কুলে যাওয়ার আগে ন্যূনতম একটা আনুষ্ঠানিকতা কিন্তু হোম শেখায়। তো আমরা লিখেছি যে হোমস প্রিপেয়ার চিলড্রেন টু টেক ফর্মাল এডুকেশন, ফর্মাল এডুকেশনটা গ্রহণ করার মতো তাদেরকে প্রস্তুত করে। আমরা এই পয়েন্টটা কোনোভাবেই অস্বীকার করতে পারি না। বাট এইখানে যদি আমরা থেকে যাই তাহলে একটা অপরিপূর্ণ একটা বিষয় হয়। তাহলে আমরা বলতে পারি and in this perspective, এই দিক থেকে homes can be considered, এগুলোকে বিবেচনা করা যেতে পারে প্রি স্কুলস। কনসিডারের পর অ্যাজ দিতে হবে না, হ্যাঁ, ইলেক্ট, সিলেক্ট, কনসিডার এগুলোর পর অ্যাজ দিতে হবে না। তাহলে হোমস ক্যান বি কনসিডার্ড প্রি স্কুলস, হোমকে প্রি স্কুল হিসেবে আমরা বিবেচনা করতে পারি, স্কুল না, প্রি স্কুল। তাহলে আমাদের এই পয়েন্টটা বা এই প্যারাটাও আমাদের হয়ে গেল। আমার বিশ্বাস আপনারা প্রথম দিকে যে ধৈর্য নিয়ে ক্লাসটা করেছেন, বাকি সময়টুকু তার থেকে আরো 2 গুণ বেশি ধৈর্য নিয়ে ক্লাস করতে হবে। শুরুতেই বলেছি, রিটেন পরীক্ষা সবার জন্য না, রিটেন প্রস্তুতিও সবার জন্য না।
যারা অলস, যারা লিখতে চায় না, যারা পরিশ্রম করতে চায় না, তারা কখনো রিটেন পরীক্ষার জন্যই রেডি হয় না। প্রিপারেশন কেমনে নেবে? সো আমার বিশ্বাস যারা এই কোর্সে যুক্ত আছেন তারা সকলেই পরিশ্রমী বলেই কিন্তু এই কোর্সে আসছেন। সুতরাং কোনোভাবেই একটুতেই হাঁপিয়ে ওঠা যাবে না। সময় এখনো অনেক আছে, রাস্তা এখনো অনেক অনেক পথ পাড়ি দিতে হবে। আমরা এটা মুছে দিচ্ছি, আমরা পরের প্যারাতে যাব। জি বলেন। আচ্ছা, মানে টেকের জায়গায় আর টেকিং লিখতে পারি না, কারণ হলো প্রিপেয়ার একটা ভার্ব, প্রিপেয়ারের পর আমরা নন ফাইনাইট ভার্ব হিসেবে নরমালি ইনফিনিটিভকেই বেছে নেই, যার কারণে এখানে টেকিং না হয়ে টু টেক হওয়া উচিত। আচ্ছা, না না পারি না, এটা পারি না। আমরা সবসময় মনে রাখবো হেল্প নরমালি একটা ভার্বের পর আরেকটা ভার্ব ব্যবহার হলে আমরা দ্বিতীয় ভার্বটাকে নন ফাইনাইট ভার্ব করতে গিয়ে সামনে টু বা আইএনজি যোগ করে থাকি, রাইট? কিন্তু কিছু ভার্ব আছে যার মধ্যে একটা ভার্ব হলো হেল্প, হেল্পের পর আমরা বেয়ার ইনফিনিটিভ করি, অর্থাৎ টু কে উজ্জ্ব রেখে শুধু ভার্বের বেস ফর্ম। এরকম আরো কয়েকটা ভার্ব আছে, যেমন মেক আছে, লেট আছে, হেল্প আছে। এদের পরে আমরা কোনো ভার্বের দেখা পেলে আমরা আইএনজি তো করতে পারবোই না, টু যুক্ত করতে পারবো না, শুধু ভার্বের বেস ফর্ম করতে পারবো। এটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। ওকে, তাহলে আমাদের থার্ড প্যারাগ্রাফ হয়ে গেল। আমরা এখন ফোর্থ প্যারাতে চলে যাব। আচ্ছা, ফোর্থ প্যারাতে কি বলছে আমরা এখন লিখবো ফোর্থলি। তাহলে এখানে আমরা আরেকটা পয়েন্ট লিখবো। তাহলে আমার আগের পয়েন্টটা আমি কাকে দিয়ে শুরু করছি? আগের প্যারাটা আমরা স্কুলকে দিয়ে শুরু করছি। তাহলে এইখানে আমরা হোম দিয়ে শুরু করতে পারি, ঠিক আছে? তাহলে ফোর্থলি এখন আমাকে নতুন একটা মানে আর্গুমেন্ট খুঁজে বের করতে হবে হোম নিয়ে। এমন একটা আর্গুমেন্ট আমাকে খুঁজে বের করতে হবে। সেটা কি লেখা যেতে পারে? যেমন আমরা এখন লিখতে পারি হোমস আর না, homes have been being considered, একে বিবেচনা করে আসা হচ্ছে preschools or centers for early education for children since the beginning of the civilization, অর্থাৎ সভ্যতার সেই শুরু থেকে, মানে মানুষ যখন থেকে সভ্য হওয়া শুরু করলো, সভ্যতার সেই শুরু থেকে গৃহগুলোকে বাচ্চাদের আর্লি এডুকেশন সেন্টার কিংবা প্রি স্কুল হিসেবে বিবেচনা করে আসা হচ্ছে। তেমন আজকে নতুন না, সেই সভ্যতার শুরু থেকেই মনে করা হচ্ছে। কেন? অ্যাজ, যেহেতু নো চাইল্ড, কোন শিশুকে ইজ admitted, অথবা লিখতে পারি ইজ sent to schools, বিদ্যালয়ে পাঠানো হয় না কোনো শিশুকেই till seven years old, মানে 7 বছর বয়স পর্যন্ত অন্তত কোনো শিশুকেই স্কুলে পাঠানো হয় না, নরমালি পাঠানো হয় না। আচ্ছা,
যার কারণে হোমগুলোকে এই সভ্যতার শুরু থেকে আর্লি এডুকেশন সেন্টার কিংবা প্রি স্কুল হিসেবে বিবেচনা করে আসা হচ্ছে। এটা সত্য। এখন আমরা এটা কি লিখবো দেখেন, হাউএভার, তবে দেয়ার মে বি আ কনসার্নিং ইস্যু দ্যাট, মানে কি এখানে একটা উদ্বেগের বিষয় বা এখানে একটি চিন্তার বিষয় থাকতে পারে। যে চিন্তার বিষয়টা কি হতে পারে আপনাকে বানাতে হবে। যে চিন্তার বিষয়টা হলো, কেউ যদি চিন্তা করে তার বাচ্চাকে জীবনের সব শিক্ষাই হোমে দিবে, তাহলে সেই বাচ্চা পরবর্তী জীবনে পরবর্তী প্রেক্ষাপটে সে কিন্তু পদে পদে বাধাগ্রস্ত হবে। এটা একটা কনসার্নিং ইস্যু। সুতরাং বন্ধুরা, হোমকে বেস্ট স্কুল মনে করার সুযোগ নাই, হোম হতে পারে প্রি স্কুল। এভাবে আমরা আমাদের খেলা এখানে শেষ করে দিব। তাহলে আমরা লিখতে পারি, however there may be a concerning issue that, কনসার্নিং ইস্যু বা উদ্বেগের বিষয়টি হলো যে চিলড্রেন, শিশুরা, মে ফেস, মুখোমুখি হতে পারে গ্রেট চ্যালেঞ্জেস, বড় বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে in their near future or in professions if, যদি homes are used, গৃহকে ব্যবহার করা হয়, বা homes are considered, হোমকে বিবেচনা করা হয় the best schools, without considering the urgency of formal education. কি লিখছি? যে শিশুদেরকে বড় বড় ঝুঁকির বা সমস্যার মুখোমুখি হতে পারে তাদের নিয়ার ফিউচারে। নিয়ার ফিউচার মিন্স হচ্ছে যখন সে শিশু থেকে কিশোর হবে বা আরো বড় হবে, কিংবা তারও পরে মানে তাদের পেশার দিকে জায়গায় তাদেরকে ঝুঁকির মুখোমুখি হতে পারে যদি হোমকে, কলেজ না স্কুলের কথাই বলছি, যদি হোমকে বেস্ট স্কুল মনে করা হয় উইদাউট কনসিডারিং দ্য আর্জেন্সি অফ ফর্মাল এডুকেশন, মানে আনুষ্ঠানিক শিক্ষার যে একটা প্রয়োজন আছে এটা বিবেচনা না করেই, এটা বিবেচনা ছাড়াই যদি হোমকেই বেস্ট স্কুল মনে করা হয়, তাহলে ওই বাচ্চাদেরকে নিয়ার ফিউচারে কিংবা প্রফেশনে বেশ চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। এটাই হচ্ছে একটা কনসার্নিং ইস্যু। সুন্দর কথা। আমরা প্রথমে কিন্তু হোমের প্রশংসাই করলাম না? হোমের প্রশংসা করলাম যে সেই সভ্যতার শুরু থেকে হোমকে প্রি স্কুল হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে বন্ধু মনে রেখো, তুমি যদি এটাকে প্রি স্কুল থেকে স্কুল বানায় ফেলো, প্রি স্কুল ঠিক আছে, বা যদি তুমি এটাকে স্কুল বানায় ফেলো, তাহলে তোমার সন্তানকে কিন্তু নিকট ভবিষ্যতে কিংবা পেশাগত জীবনে পদে পদে বাধার সম্মুখীন হতে হবে। সো নাও ডিসিশন ইজ ইয়ার্স, তুমি কি করবা? আর্গুমেন্টটা হবে এভাবে। তো আমাদের 4টা প্যারা অলরেডি লেখা হয়ে গেল। আমরা এখন উপসংহারে যাব এবং আমরা দেখব যে একটা ফরম্যাট দিয়ে যে কোনো আর্গুমেন্টেটিভ এসের উপসংহার লেখা সম্ভব।
সেই ফরম্যাটটা কি আমরা দেখে আসি। আমি কিন্তু এটা এখন মুছে দিতে যাচ্ছি। যাদের এখন লেখা শেষ হয়নি তারা ঝটপট একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। কনক্লুশন, উপসংহার। উপসংহারে আমরা এই ফরম্যাটটা ব্যবহার করব, এটা দিয়ে আমরা উপসংহার লিখব। আসলে বেসিক্যালি উপসংহার বা কনক্লুশন মানে যে কোনো ধরনের এসে রচনা, সেটা হতে পারে একটা বর্ণনামূলক এসে কিংবা একটা আর্গুমেন্টেটিভ এসে, যে কোনো এসে আমরা লিখতে যাই, কনক্লুশনটা হবে মোটামুটি 2 সেন্টেন্সে বলা যায়। একটা সেন্টেন্সে আমরা রিস্টেটমেন্ট মানে এতক্ষণ ধরে যা বলেছি সেটা আরেকবার বর্ণনা করব সংক্ষেপে। আরেকটা সেন্টেন্সে আমরা একটা রিকমেন্ডেশন বা একটা সুপারিশ রাখতে পারি যে এটা করলে আরো ভালো হতে পারে, এই টাইপের কিছু। সো রিস্টেটমেন্ট আর রিকমেন্ডেশন এই দুই নিয়ে গঠিত হবে কনক্লুশন। রিস্টেটমেন্ট এবং রিকমেন্ডেশন এই দুই নিয়ে গঠিত হবে কনক্লুশন। সবসময় মনে রাখবেন রিস্টেটমেন্ট এন্ড রিকমেন্ডেশন এই দুইটা নিয়ে গঠিত হবে সবসময়ের জন্য কি কনক্লুশন। এই হচ্ছে আমাদের কনক্লুশনের বিষয়টা। তো আমরা একটু দেখি এখানে কি লেখা আছে। ফাইনালি, অথবা ইন কনক্লুশন, অথবা টু কনক্লুড, অথবা ইন সামারি, অথবা অ্যাট দ্য এন্ড, মানে এগুলো থেকে আপনি যে কোনো একটা নিতে পারেন, যেটা আপনার ইচ্ছা হয়, ভাল লাগে। তো ধরেন আমি লিখলাম ইন কনক্লুশন। আচ্ছা, ইন কনক্লুশন যেহেতু লিখবো তাহলে আমি এগুলোকে কেটে দিলাম, আপনারা যে কোনো একটা নিতে পারেন। উপসংহারে আই উইশ টু রিস্টেট দ্যাট, আমি আবারও বলতে চাই যে, চাই, চাওয়ার ইংলিশ কিন্তু ওয়ান্টও হয়, উইশও হয়, কিন্তু যে চাওয়ার মধ্যে অধিকার আছে, জোর আছে, সেটা ওয়ান্ট, আর যে চাওয়ার মধ্যে বিনয় আছে, ইচ্ছা আছে, সেটা কিন্তু উইশ। তো ওয়ান্ট আর উইশ ব্যবহারের ব্যাপারে আমরা একটু সজাগ থাকব, কোথায় ওয়ান্ট আর কোথায় উইশ। আমি যদি বলি যে আমি তোমার সাথে এক কাপ চা খেতে চাই, তার মানে আমার একটা ইচ্ছা, তার মানে আই উইশ টু হ্যাভ আ কাপ অফ টি উইথ ইউ। এখন যদি বলি যে আমি তোমাকে দেখে নিতে চাই, তখন আমি বলবো আই ওয়ান্ট টু সি ইউ, তুমি কত বড় হয়েছো তোমার দেখে নিতে চাই। তো যে চাওয়ার মধ্যে একটা জোর ব্যাপার আছে, কখনো কখনো উগ্রতাও থাকতে পারে, সেটা হলো ওয়ান্ট, আর যে চাওয়ার মধ্যে বিনয় আছে, ইচ্ছা আছে, সেটা হলো উইশ। আমি আপনার কলমটি পেতে চাই, একটু দিবেন? তার মানে আই উইশ টু হ্যাভ ইউর পেন, উড ইউ প্লিজ। এভাবে আমরা ব্যবহার করব উইশ এবং ওয়ান্ট। যাই হোক, ইন কনক্লুশন আই উইশ টু রিস্টেট দ্যাট দ্য স্টেটমেন্ট, আমরা স্টেটমেন্টটা এখন লিখবো আর কি। আমার স্টেটমেন্টটা হলো যে হোম, ইনভার্টেড কমার ভেতরে লিখবো, হ্যাঁ, হোম ইজ দ্য বেস্ট স্কুল ফর চিলড্রেন। এভাবে আমরা আমাদের স্টেটমেন্টটা আগে লিখে ফেলবো। যখন লেখা শেষ, আমরা আমাদের বক্তব্যটা এভাবে বলবো যে আমি মনে করি যে আমি আবারও বলতে চাই যে হোম ইজ দ্য বেস্ট স্কুল ফর চিলড্রেন, এই বক্তব্যটি। হ্যাঁ, এরপরে আপনি লিখবেন ইজ, হলো। এখান থেকে আবার যে কোনো একটা বেছে নেবেন। আমরা তো অ্যাকসেপ্টেবল বলি নাই, আবার আনঅ্যাকসেপ্টেবলও বলি নাই। তার মানে কি? তার মানে আমি এটাও না এটাও না, আমি লিখবো পার্শিয়ালি অ্যাকসেপ্টেবল এন্ড পার্শিয়ালি আনঅ্যাকসেপ্টেবল। এভাবে আপনারা প্রথম লাইনটা লিখবেন। কি লিখবেন? ইন কনক্লুশন দেওয়ার পরে আই উইশ টু রিস্টেট দ্যাট, ইনভার্টেড কমার মধ্যে ওই প্রশ্নের যে অংশটুকু দেওয়া ছিল সেটা লিখবেন। লেখার পরে লিখবেন ইজ, হয় অ্যাকসেপ্টেবল অথবা আনঅ্যাকসেপ্টেবল, অথবা যদি মনে হয় যে না দুইটাই, তাহলে পার্শিয়ালি অ্যাকসেপ্টেবল এন্ড পার্শিয়ালি আনঅ্যাকসেপ্টেবল। এইভাবে প্রথম সেন্টেন্সটা লিখবেন। আচ্ছা, এবার লিখবো হাউএভার, তবে আই মাস্ট রিকমেন্ড দ্যাট, মানে আমি অবশ্যই চাইবো যে, রিকমেন্ড মানে সবসময় সুপারিশ করা তা না, রিকমেন্ড দ্বারা চাওয়াকেও বোঝায়। আমি অবশ্যই চাইবো যে, বা আমি অবশ্যই বলবো যে, বা বলতে চাই যে, হ্যাঁ, ইত্যাদি বুঝাবে। মাস্ট রিকমেন্ড দ্যাট হোমস শুড বি কনসিডার্ড, হোমকে নেওয়া উচিত বা বিবেচনা করা উচিত early education centers,
or preschool for children. Which are, এখানে হুইচ বলতে আমি হোম কি বোঝাচ্ছি, হুইচ আর যা হলো বেস্ট মিডিয়া, মিডিয়াম হচ্ছে সিঙ্গুলার নাম্বার, তো আমি যদি হোমস বলেছি তাহলে আমাকে প্লুরাল নাম্বার লিখতে হবে মিডিয়া। হুইচ আর বেস্ট মিডিয়া, যা সবচেয়ে ভালো মাধ্যম। হুইচ আর দ্য বেস্ট মিডিয়া, হ্যাঁ, হুইচ আর দ্য বেস্ট মিডিয়া, যা সবচেয়ে ভালো মাধ্যম ফর চিলড্রেন গ্রোয়িং আপ, তাদের বেড়ে ওঠা জন্য, অ্যান্ড বেসিক এডুকেশন, এবং মৌলিক শিক্ষার জন্য আমরা এটাকে বেস্ট মিডিয়াম বা মিডিয়া বলতে পারি বা মনে করা উচিত। অ্যান্ড এবং চিলড্রেন মাস্ট নিড, এদের অবশ্যই প্রয়োজন আছে schools for their formal education to serve the nation. জাস্ট শেষের পয়েন্টটার দিকে একটু নজর রাখবেন। তাহলে আমি রিকমেন্ড করি যে হোমকে অবশ্যই শুড বি কনসিডার্ড, বিবেচনা করা উচিত আর্লি এডুকেশন সেন্টার হিসেবে কিংবা প্রি স্কুল বাচ্চাদের জন্য, যা হলো বেস্ট মিডিয়া ফর চিলড্রেন গ্রোয়িং আপ অ্যান্ড বেসিক এডুকেশন, মৌলিক শিক্ষা এবং বাচ্চাদের পরিপক্ক বা বড় হওয়ার জন্য অবশ্যই ভালো মাধ্যম। বেস্ট স্কুল কিন্তু বলি নাই, বাট বেস্ট মিডিয়া বলেছি। অ্যান্ড চিলড্রেন মাস্ট নিড স্কুলস, এদের অবশ্যই অবশ্যই স্কুলের প্রয়োজন। কেন? ফর দেয়ার ফর্মাল এডুকেশন টু সার্ভ দ্য নেশন, ফর দেয়ার ফর্মাল এডুকেশন টু সার্ভ দ্য নেশন, অর্থাৎ জাতিকে সেবা দেওয়ার জন্য, দেশের জন্য, রাষ্ট্রের জন্য, জাতিকে সেবা দেওয়ার জন্য তাকে ফর্মাল এডুকেশন নিতেই হবে। তার মানে আমি দুইটা জিনিসকে হাইলাইট করতেছি, আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ, তাকে নেশনকে সার্ভ করতে হবে, আর নেশনকে সার্ভ করতে হলে তার ফর্মাল এডুকেশনটা নিতেই হবে, আর সেটার জন্য স্কুল ছাড়া তার উপায় নেই, যা আমরা আগে আলোচনা করে আসছি। এইভাবে কনক্লুশনে এক সেন্টেন্সের রিস্টেটমেন্ট আর এক সেন্টেন্সের রিকমেন্ডেশন। আপনারা আবার মাঝখানে এরকম ফাঁকা জায়গা রাখেন না, হ্যাঁ, এখানে আমার জায়গাটা ফাঁকা পড়ে গেছে, কোনো গ্যাপ ট্যাপ হবে না, একটা প্যারা হবে। এইভাবে আমরা লিখে ফেলবো কনক্লুশন। এখন আমি অবশ্যই চাইবো আমি কি পড়ালাম সেটা যারা আমার ক্লাস করেছে বা করলো তারা কতটুকু ভালো বুঝেছে সেটা আমি তো অবশ্যই জানতে চাব। এজন্য কি করব, এটা জানার একটাই উপায়, সেটা হলো হোমওয়ার্ক। আর যে হোমওয়ার্ক করবে না সে আসলে কি করতেছে সেটা আমি কখনোই জানবো না। বাট যদি হোমওয়ার্ক করে কেউ ভুলও করে, আমি জানতে পারবো যে না, আমার ওই স্টুডেন্টটা খুব দুর্বল, ওকে ক্লাসে বেশি করে ডাকতে হবে, কথা বলতে হবে ওর সাথে বেশি। বাট যদি সে হোমওয়ার্কটাই না দেয়, আমি কিন্তু ওরা ধরতে পারবো না। আর যারা ধরতে পারবো না তার চিকিৎসা কেমনে হবে? চিকিৎসা হবে না। সুতরাং হোমওয়ার্কটা খুব দরকারি। এখন আপনারা আগে হোমওয়ার্কটা লিখে নেন। আচ্ছা, সব হবে। বেলাল হোসেন আগে একটু কথা শুনবেন। আপনারা একটা আগে হোমওয়ার্ক নিয়ে নেন।
হোমওয়ার্কটা আমি এইটুকুর মধ্যে লিখে দিচ্ছি। লিখে নেন, ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল education should be preferred to general education in the dwindling economic country. ডুইন্ডলিং দ্বারা এখানে আমি বোঝাচ্ছি যে দুর্বল, মানে ভালনারেবল। হ্যাঁ, ভালনারেবল লিখে দিলাম। হ্যাঁ, বা ডুইন্ডলিং অর্থাৎ বক্তব্যটি হলো আমার যে দুর্বল অর্থনীতির যে দেশগুলো আছে, সেটা যে কোনো দেশ হতে পারে, বাংলাদেশকে ভাবার শুধু দরকার নেই, পৃথিবীর যে কোনো দেশ, দুর্বল অর্থনীতির যে দেশগুলো আছে সেই দেশগুলোতে ইংরেজি সাহিত্যের মতো বিলাসিতা, মানে সাবজেক্ট পড়ে বিলাসিতা করার চেয়ে, বাংলা সাহিত্যের মতো সাবজেক্ট পড়ে বিলাসিতা করার চেয়ে, রাষ্ট্রবিজ্ঞানী হওয়ার চেয়ে, ঐতিহাসিক হওয়ার চেয়ে, সমাজ বিজ্ঞানী হওয়ার চেয়ে, কিংবা মার্চেন্ডাইজার হওয়ার নিমিত্তে বিবিএ এমবিএ করার চেয়ে বরং দুর্বল অর্থনীতির দেশকে সবল করতে হলে জেনারেল শিক্ষার তুলনায় ভোকেশনাল এবং টেকনিক্যাল এডুকেশনকে বেশি গুরুত্ব দেওয়া উচিত বাই দ্য গভর্নমেন্ট অথবা বাই দ্য পিপল অফ দ্য কান্ট্রি। এটা হলো স্টেটমেন্ট। এখন এই বক্তব্যটা যদি আপনি সমর্থন করেন তাহলে লিখবেন দ্য স্টেটমেন্ট ইজ অ্যাকসেপ্টেবল, আর যদি বলেন না সমর্থন করি না তাহলে আনঅ্যাকসেপ্টেবল, আর যদি মনে করেন যে না কিছুটা সমর্থনযোগ্য কিছুটা না, তাহলে পার্শিয়ালি অ্যাকসেপ্টেবল এন্ড পার্শিয়ালি আনঅ্যাকসেপ্টেবল। এখন আমাকে যদি বলেন যে আজকের জন্য একটু হেল্প করেন আপনি, এটা কোন ধরনের লেখা উচিত, তাহলে আমি বলবো এটা পার্শিয়ালি অ্যাকসেপ্টেবল এন্ড পার্শিয়ালি আনঅ্যাকসেপ্টেবল। কারণ এটা সত্য যে যে কোনো দুর্বল অর্থনীতির দেশকে, যে কোনো দেশের ভাঙ্গা অর্থনীতিকে চাঙ্গা করতে হলে, সেখানে জিডিপি বাড়াতে হলে, কিংবা সেখানে প্রোডাকশন বাড়াতে হলে, সেখানে রেমিটেন্স বাড়াতে হলে, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ গ্রো করতে হলে সেখানে কারিগরি বা পেশাভিত্তিক শিক্ষার বিকল্প নাই, কারণ স্কিলড হতে হবে তো সবাইকে। এটাও সত্য জেনারেল এডুকেশন মানুষকে মানুষ হতে সাহায্য করে, জেনারেল এডুকেশন মানুষকে সুনাগরিক হতে সাহায্য করে, জেনারেল এডুকেশন মানুষের সাধারণ চেতনাকে জাগ্রত করে দেয়। তাই আমরা এমন সিদ্ধান্ত কখনো নিতে পারি না যে জেনারেল এডুকেশন বাদ দিয়ে ভোকেশনাল এডুকেশন। তবে হ্যাঁ, আমরা যাদেরকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হিসেবে ভাবি, যারা কর্মযোগ্য কিংবা কাজ করার উপযুক্ত বয়সে আছে, তরুণরা থেকে শুরু করে অন্যরা, তাদেরকে আমরা বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার মাধ্যমে ভোকেশনাল এডুকেশনের দিকে উৎসাহিত করতে পারি। তার মানে আমরা জেনারেল এডুকেশনকে বাদ দিতেও পারি না। তো বুঝতেই পারছেন, এখানে আপনি ভোকেশনাল এডুকেশনটাকে বড় করেই দেখবেন, আর জেনারেল এডুকেশনটাকে ভোকেশনালের তুলনায় একটু অন্যভাবে দেখতে হবে, আবার গুরুত্ব কমও দেওয়া যাবে না, একটু ট্রিকি ওয়েতে লিখতে হবে। শোনেন, এই যে হোমওয়ার্কটা আমি দিলাম এই ফরম্যাটটা ব্যবহার করে লিখবেন, কিন্তু সমস্যা হলো প্রথম হোমওয়ার্ক করতে গেলেই সবার মনে একটা চিন্তা, আমি কি পারবো, না আমি লিখবো, আমার কি হবে। ভাই, তোমার হতে হবে কেন? তুমি কি টিচার? নো, তুমি লার্নার। তো লার্নার ভুল করতেই পারে,
আমি টিচার, আমারই কত ভুল হয়, তুমি তো লার্নার, তোমার ভুল হতেই পারে। সো এই চিন্তা মাথায় ঢুকানোর দরকার নাই যে আমার হোমওয়ার্কটা যেন নির্ভুল হয়। এই চিন্তা করলেই তুমি কিছু শিখতে পারবে না, নিশ্চিত থাকো। তোমাকে আগে ভাবতে হবে যে আমি লার্নার, আমার ভুল হবে, আর আমার মেন্টর কিংবা আমার ট্রেনার বা টিচার যাই মনে করি সে আমাকে শেখাবে। এই চিন্তা থেকেই হোমওয়ার্কগুলো করতে হবে। হোমওয়ার্কগুলো যত বেশি করবেন আপনারা, তত আপনাদের হচ্ছে লেখার গতি যেমন বাড়বে, দক্ষতাও বাড়বে। বাট এমন যদি হয় যে আজকের প্রথম ক্লাস থেকে শুরু করে আপনি এই কোর্সের সব ক্লাস শুধু ক্লাস করলেন, বাট কখনো হোমওয়ার্ক করলেন না, আমি আমার কোর্স করার পরেও আমি গ্যারান্টি দিতে পারবো আপনি এই কোর্স থেকে আপনার অর্জন হবে শূন্য, মানে কিছুই না। যদি কিছু হয় ওটা বোনাস, নর্মালি শূন্য হওয়ার কথা। তো ক্লাস করতে হবে যতটা গুরুত্ব দিয়ে, তার থেকেও দ্বিগুণ গুরুত্ব দিতে হবে হোমওয়ার্কের দিকে। হোমওয়ার্কগুলো করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সাবমিট করতে হবে এবং আমি সময় নিয়ে দেখব। অনেকেই হোমওয়ার্ক দিয়ে এটাও আশা করেন যে প্রতিটা সেন্টেন্স ধরে ধরে আমি দাগাই দিই। আসলে অনলাইনের তো একটা লিমিটেশন আছে। হ্যাঁ, আপনারা যে হোমওয়ার্কটা দেন, আমার ইচ্ছা থাকলেও আমি অফলাইনে খাতা যেভাবে গোল মার্ক করে করে দেওয়া যায়, অনলাইনে মনে হয় এতটা সহজ না, খুব চ্যালেঞ্জিং। এটা করতে গেলে সবার মানে ছবিগুলো প্রিন্ট আউট করতে হবে, তারপর খাতা মূল্যায়ন করে আমাকে আবার ছবি তুলতে হবে, তারপর আপনাকে দিতে হবে। নিশ্চয়ই বুঝতে পারছেন এতগুলো এফোর্ট দেওয়ার সময় পাবো না। তবে আমি এর থেকে অনেক ভালো কিছু করব। আপনার হোমওয়ার্ক দিলে আপনাদের কোথায় কোথায় মেজর এরর আমি অবশ্যই সেটা ফাইন্ড আউট করে দিব এবং রিপ্লাইও দিয়ে দিব। সাথে আমি একটা ফিডব্যাকও দিব যে আপনি কোন লেভেলে আছেন বা কি হচ্ছে। এই কাজটা প্রতিনিয়ত করতে হবে। মনে রাখবেন, আমার কোর্স করে আপনারা শিখবেন 20%, বাট আমি যে ইনস্ট্রাকশনগুলো দিব যদি এগুলো ফলো করেন, আপনি সেখান থেকে শিখবেন 80% ইনশাল্লাহ। বুঝতে পারছেন? আমি আমার কোর্সকে 20% রাখছি, মানে আমার পড়ালেখাকে, আমার লিসনকে, আর আমার ইনস্ট্রাকশন কিংবা আপনার হোমওয়ার্ক এটা আপনাকে এগিয়ে রাখবে 80%। তো নাও ডিসিশন ইজ ইয়োর্স, আপনার কি করা উচিত। আমরা অলরেডি আপনারা বুঝে গেছেন। তাহলে এই হোমওয়ার্কটা আবারও বলি, ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন শুড বি প্রেফার্ড টু জেনারেল এডুকেশন ইন দ্য ভালনারেবল ইকোনমিক কান্ট্রি। এটা লেখার আগে সেম টপিকটা গুগলে একটু সার্চ দিবেন। সার্চ দিয়ে তারপর আপনারা হচ্ছে একটু বিভিন্ন আর্টিকেল পাবেন, সেখান থেকে একটু পড়ালেখা করে তারপর লিখবেন, তাহলে লেখার মধ্যে একটা আসবে। শোনেন, ভালো লেখক হতে গেলে ভালো লেখকের লেখা পড়তে হয়। ভালো বক্তা হতে গেলে ভালো বক্তব্য যিনি দেন তার কথা শুনতে হয়, এমনি এমনি হয় না। মাঝে মাঝে আপনারা প্রেমে পড়ে যান, মাঝে মাঝে আপনারা বসন্তের আগমনে হাওয়ায় ভাসেন, কখনো কখনো বর্ষার আগমন হলে টিনের চালে ঝমঝম বৃষ্টি হলে আপনারা মনের সুরে গান গান কিংবা দুলান ছন্দে কবিতা লিখে ফেলেন। ভাবছেন এগুলো এমনি এমনি আসছে না। আপনি কখনো বর্ষা নিয়ে কোনো এক রোমান্টিক লেখকের কোনো একটা রোমান্টিক পোয়েম হয়তো পড়েছিলেন বা একটা লেখা পড়েছিলেন। হয়তো কখনো বর্ষা নিয়ে আপনি এমন মনোমুগ্ধকর কোনো গল্প শুনছেন, সেখান থেকে আপনার মেধা আপনাকে উৎসাহ দেয় বর্ষা নিয়ে গল্প লেখার। সো কখনোই ভালো লেখকের লেখা না পড়ে, ভালো বক্তার বক্তব্য না শুনে আপনি ভালো বক্তা কিংবা ভালো লেখক কোনোটাই হতে পারবেন না। তাই যে কোনো কিছু লেখার আগে একটু গুগলে সার্চ করে কয়েকটা লেখকের লেখা পড়বেন, তারপর নিজে লেখা শুরু করবেন, ইনশাল্লাহ ভালো করবেনই, নিশ্চিত থাকেন। সো এই আলোচনাটুকুর মধ্য দিয়ে আমার বক্তব্য বা আজকের ক্লাসের আনুষ্ঠানিক আলোচনা আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন।